অসাধারণ একটি গল্প ভালো লেগেছে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্লিজ। নীল, তুই নাকি প্রফেসর জাহিদ মেহরাবকে থাপ্পড় মেরেছিস? হায় আল্লাহ, আজ তুই শেষ মামা। কোথা থেকে যেন দৌড়ে এসে হাঁপাতে হাঁপাতে কথাগুলো বলেই নীল আসার সামনে এসে দাঁড়ালো তিথি। মেয়েটা এমনভাবে দৌড়ে এসেছে যে ঠিকমতো শ্বাসও নিতে পারছে না। নীলাশা ব্রেঞ্চে বসে মেহুলের কাছ থেকে গতকালের ক্লাসের নোট নিচ্ছিল। প্রায় 3-4 দিন জ্বরে পড়ার কারণে ভার্সিটিতে আসতে পারেনি সে। তাই কোন স্যার কী পড়িয়েছে, কোন অ্যাসাইনমেন্ট দিয়েছেন কিছুই জানা নেই। এজন্যই আজ সকাল সকালে সেই মেহুলের কাছ থেকে সব কিছু জেনে নিচ্ছিল সে। কিন্তু এর মধ্যে ভূমিকম্পের মতো আগমন ঘটল তিথির। তিথির মুখে এসব কথা শুনে ভ্রু কুঁচকে তাকালো নীলাশা। কি আজে বাজে বকছিস? আমি কেন প্রফেসরকে থাপ্পড় মারতে যাব? আমি একটু আজে বাজে বলছি না, যা সত্যি তাই বলছি। আর তোকে আজে বাজে বলে আমার লাভ কি বল তো? তিথির কথায় মেহুল এবার এবার তাকালো নীলাশার দিকে। কিরে, তুই সত্যি প্রফেসরকে মেরেছিস? আশ্চর্য, আমি কেন মারতে যাব তাকে? হ্যাঁ, সকালে এক অসভ্যকে চড় মেরেছি, কিন্তু ওই অসভ্য লোকটা আমাদের ভার্সিটির প্রফেসর হবে কোন দুঃখে? নীলাশার গলায় স্পষ্ট অবিশ্বাস। মেহুল আর সাইমাও অবাক হয়ে তিথির দিকে তাকিয়ে রইল। তিথি এবার আরও একটু কাছে এসে নিচু গলায় বলল, শালি, তুই চিনিস না বলেই এমন বলছিস। পুরো ক্যাম্পাসে এখন এই খবরটা ঘুরছে। ওনার নাম জায়েদ মেহরাব চৌধুরী। কানাডার ইউনিভার্সিটি অফ টরন্টোর নামকরা প্রফেসর ছিলেন। কয়েক বছর সেখানে পড়িয়েছেন। এরপর সেখান থেকে কোনো একটা কারণে দেশে ফিরে এসেছেন। আর আজ থেকেই আমাদের ভার্সিটিতে জয়েন করেছেন উনি। আর নীল, তাকেই কিনা? কথাগুলো শুনে নীলাশার মুখের রং ধীরে ধীরে ফ্যাকাশে হয়ে এলো। তবু নিজেকে সামলে নিয়ে বলল, অসম্ভব। তিথি বিরক্ত হয়ে বলল, অসম্ভব আবার কি? পুরো টিচার্স বিল্ডিংয়ে এই নিয়েই আলোচনা হচ্ছে। আজকে উনি প্রথম দিন এসেছেন, তাই অনেকেই ঠিকমতো চিনতে পারেনি। তুইও হয়তো তাদেরই একজন ছিলি। একটু থেমে নীলাশার মুখের দিকে তাকিয়ে নাটকীয় ভঙ্গিতে বলল, মামা, আজ তুই একদম শেষ। তোর কবর দেওয়া কেউ আটকাতে পারবে না আজ। মেহুল এতক্ষণে কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলো, আচ্ছা, মানলাম তুই থাপ্পড় মেরেছিস, কিন্তু হয়েছিলটা কি? থাপ্পড় মারলি কেন? প্রশ্নটা শুনতেই 0.5 ঘন্টা আগের ঘটনাটা চোখের সামনে ভেসে উঠল নীলাশার। মেহুলের থেকে নোটগুলো নিবে বলে তাড়াহুড়ো করে ভার্সিটির মূল গেট দিয়ে ভেতরে ঢুকছিল সে। হঠাৎই ওড়নায় একটা টান অনুভব করলো। চমকে উঠে পেছনে ফিরতেই দেখলো এক লম্বা চওড়া যুবক বাইকে বসে তার ওড়নার এক প্রান্ত হাতে ধরে আছে। লোকটার চোখের দৃষ্টি অদ্ভুত শান্ত হলেও সেই মুহূর্তে নীলাশার কাছে সেটাকে ভীষণ অসভ্য আর চরিত্রহীনের মতোই মনে হয়েছিল। ভার্সিটিতে এসে এমন মেয়েদের পোশাক টানা হেঁচড়া করা মোটেও পছন্দ নয় ওর। রাগে মাথা গরম হয়ে গিয়েছিল তার। তাই এক মুহূর্তও দেরি না করে সজোরে একটা থাপ্পড় বসিয়ে দিয়েছিল লোকটার গালে। তারপর আঙ্গুল তুলে একের পর এক কথা শুনিয়ে দিয়েছিল। ভার্সিটিতে পড়তে এসেছেন, ভালো কথা, কিন্তু তাই বলে এসব করবেন? মেয়েদের সঙ্গে ভদ্রভাবে আচরণ করা শেখেননি? সাহস তো কম না, গেটে এসব শুরু করেছেন। আশ্চর্যের বিষয়, লোকটা একবারও রাগ করেনি, শুধু কয়েক সেকেন্ড ওর দিকে তাকিয়েছিল। তারপর শান্ত গলায় বলেছিল, আপনি ভুল বুঝছেন। কিন্তু তখন নীলাশা কিছুই শুনতে চায়নি। রাগে ফুঁসতে ফুঁসতে সেখান থেকে চলে এসেছিল। এখন তিথির কথা শুনে সেই দৃশ্যটাই বারবার মনে পড়ছে। যদি সত্যি লোকটা প্রফেসর হয়, যদি সে সত্যি ভুল বুঝে থাকে অকারণে একজন শিক্ষককে, ভাবনাটা শেষ হওয়ার আগেই বুকের ভেতর কেমন ধকধক করে উঠল। আর ওর জানামতে প্রফেসর হয় বুড়ো মানুষ, বাবার বয়সী মানুষ, কিন্তু এরকম হ্যান্ডসাম সুদর্শন একজন যুবক প্রফেসর হবে সেটা কে জানতো? নীলাশার কাছে সবটা শুনে সাইমা নীলাশার কাঁধে হাত রেখে বলল, দেখ, এত ভয় পাস না, হয়তো তিথি ভুল শুনেছে।
তিথি সঙ্গে সঙ্গে প্রতিবাদ করলো, মোটেও ভুল শুনিনি আমি, আর নিজের কানে শুনেছি সবটা। তাছাড়া তার কোনো দোষ ছিল না। নীলই তাড়াহুড়ো করে আসতে গিয়ে প্রফেসরের বাইকের লুকিং গ্লাসে নিজের ওনার ঝুল আটকে গিয়েছিল, আর উনি সেটা খুলতেই নীলাশা ভুল বুঝেছে। যারা যারা পুরোটা দেখেছে তারাই বলল। নীলাশা এবার শুকনো ঢোক গিলল। তার মানে সত্যিই কি তখন নিজেই ভুল করেছিল, আর সেটা থেকেই? ইয়া আল্লাহ, এবার কি হবে? নিজের মনে নিজেই বিড়বিড় করে তাকিয়ে হতাশ চোখে তাকালো মেহুলের দিকে। তা দেখে হেসে ফেলল মেহুল। ভয় পাস না দোস্ত, কিচ্ছু হবে না। আরে, প্রফেসর হলে কি হয়েছে, মানুষ তো। তুই ভুল বুঝে করেছিস, ইচ্ছে করে তো নয়। দেখিস হয়তো কিছুই বলবেন না। কী বা বলবেন না মানে? তিথি চোখ বড় বড় করে বলল, প্রথম দিন বিশ্ববিদ্যালয়ে এসে এক স্টুডেন্টের কাছ থেকে থাপ্পড় খেয়েছেন, তবুও সবার সামনে কিছু বলবে না ভাবছিস? নীলাশা এবার সত্যিই চিন্তায় পড়ে গেল। কী করবে ভেবে না পেয়ে বলল, আচ্ছা, উনি কি সত্যি আমাদের ডিপার্টমেন্টে পড়াবেন? জানি না, তবে শুনেছি আমাদের ফ্যাকাল্টিতেই জয়েন করেছেন। ওরা আরও কিছু বলতে যাবে, ঠিক তখনই ঘন্টা বেজে উঠল। চারপাশে ছড়িয়ে থাকা শিক্ষার্থীরা সবাই নিজ নিজ ক্লাসরুমের দিকে হাঁটতে শুরু করলো। মেহুলরাও সব কিছু গুছিয়ে নিল ক্লাসে যাবে বলে, কিন্তু নিরাশা দাঁড়িয়ে রইল। ওর হঠাৎ মনে হলো আজ আর ক্লাস না করাই ভালো। যদি লোকটা সামনে পড়ে তখন কি হবে? তার চেয়ে চুপচাপ বাড়ি চলে গেলে কেমন হয়? কমপক্ষে আজকের মতো লোকটার সামনে পড়তে হবে না। কিন্তু পরক্ষণেই নিজেকেই ধমক দিল সে। বিশ্ববিদ্যালয়টা কি আর ছোট? এতগুলো বিভাগ, এতগুলো ব্যাচ, শত শত শিক্ষার্থী। একজন নতুন প্রফেসর এসেছেন বলেই কি তিনি ওর ক্লাসই নেবেন? হতে পারে অন্য কোনো বিভাগের দায়িত্ব পেয়েছেন, হতে পারে তার সঙ্গে আজ দেখাই হবে না। এই ভেবেই বুকটা একটু হালকা হলো। ব্যাগটা কাঁধে তুলে নিয়ে বলল, চল ক্লাসে যাই। তিথি ভীত মুখে তাকালো ওর দিকে। তারপর সবাই মিলে নিজেদের ক্লাসরুমে চলে গেল। ক্লাসরুমে নিজেদের নির্দিষ্ট জায়গায় বসে আছে নীলাশা, তিথি, মেহুল আর সাইমা। প্রতিদিনের মতোই আজও ক্লাসরুম জুড়ে বেশ কোলাহল। কেউ গল্প করছে, কেউ আগের ক্লাসের নোট দেখছে, আবার কেউ শেষ মুহূর্তে অ্যাসাইনমেন্টের কাজটা গুছিয়ে নিচ্ছে। নীলাশাও চুপচাপ ব্যাগ থেকে খাতা বের করে টেবিলের উপর রাখলো। তবে মনটা তার একদমই স্থির নয়। বারবার তিথির কথাগুলো কানে বাজছে তার। প্রফেসর জায়েদ মেহরাব চৌধুরী নামটা শুনলেই কেন যেন বুকের ভেতরটা ধক করে উঠছে। সকালে সেই লোকটার মুখটা আবারও চোখের সামনে ভেসে উঠল। প্রথমে ওড়নায় টান, তারপর পেছনে ফিরে তাকাতেই লোকটার সেই শান্ত মুখ। তার জন্য এখন আবার অকারণ এই ভয়। সব মিলিয়ে বেশ বিরক্ত হলো নীল। রাগটা আবারও চড়ে গেল। রেগে গিয়ে মনে মনে বলল, অসভ্য একটা লোক। এখন আবার শুনতে হচ্ছে সে নাকি প্রফেসর। প্রফেসর না ছাতার মাথা। এতক্ষণ ধরে ওর দিকেই তাকিয়েছিল মেহুল। হঠাৎ ওকে বিড়বিড় করতে দেখে পাশ থেকে উকি দিয়ে ওর খাতার দিকে তাকিয়ে বলল, কাকে অসভ্য বলছিস তুই? কানের কাছে মেহুলের গলা শুনে নীলাশা চমকে তাকালো। দেখলো মেহুল ভ্রু কুঁচকে ওর দিকে তাকিয়ে আছে। পাশ থেকে তৃতীয় কৌতূহলী চোখে তাকালো। সাইমা অবশ্য নিজের ফোনেই ব্যস্ত। নীলাশা গলা খাকারি দিয়ে বলল, কাউকেই না। কাউকে না মানে? আমি কিন্তু স্পষ্ট শুনলাম তুই অসভ্য বললি। নীলাশা এবার বিরক্তি হয়ে তাকালো। তুই ভুল শুনেছিস, আর যদিও সঠিক হয় তাহলে তোর এত মাথা ব্যথা কিসের? ঠিক তখনই ক্লাসরুমের দরজার বাইরে কয়েকজন শিক্ষকের কণ্ঠস্বর শোনা গেল। সাথে সাথে ক্লাসরুমের কোলাহল কমে গেল। তা দেখে চমকে উঠল নীলাশা। ওই প্রফেসর আবার এই ক্লাসে আসছে না তো? আল্লাহ, কি হবে এবার? এটা মনে হতেই গা ছেড়ে মেহুলের গায়ে ঢলে পড়ল নীলাশা। তা দেখে মুচকি হাসল তিথি।
এরপর ফিসফিস করে বলল, নীল, তাকা দরজার দিকে, দেখ, এই যে, মনে হয় উনি। নীলাশার বুকের ভেতরটা আচমকাই কেঁপে উঠল। সে নিজেও বুঝতে পারল না কেন হঠাৎ এতটা নার্ভাস হয়ে পড়েছে। এমন সময় দরজা খুলে ভেতরে প্রবেশ করলেন বিভাগের একজন সিনিয়র শিক্ষক, তার পেছনে আরও দুজন শিক্ষক, আর তাদের ঠিক মাঝখানে সকালের সেই লোকটাই, কালো শার্টের ওপর গাঢ় রঙের ব্লেজার, হাতে কয়েকটা ফাইল, চেহারায় অদ্ভুত রকমের স্থিরতা, চোখে মুখে কোনো উত্তেজনা নেই। তবে লোকটার চোখ দুটো হৃদয় কেড়ে নেওয়ার মতো সুন্দর, মনিটা নীল, এক দেখাতেই যে কেউ আটকে যাবে সেই চোখে। নীলাশার মুখ হাঁ হয়ে গেল। পাশ থেকে তিথি ওর হাত চেপে ধরল। নীল, নীলাশা কোনো কথা উত্তর দিল না। তিথি আবার ফিসফিস করলো, ওই লোকটাই? নীলাশা শুকনো গলায় বলল, হ্যাঁ। সাইমন নীলাশার দিকে তাকিয়ে মুখ চেপে হাসি আটকানোর চেষ্টা করছে। তা দেখে নীলাশা দাঁতে দাঁত চেপে বলল, কেউ একটা কথা বলবি না, এদিকে ভয়ে আমার জান যায় যায় অবস্থা, আর তোরা হাসছিস, হারামি। ঠিক তখনই সামনে দাঁড়ানো সিনিয়র শিক্ষক হাত তুলে সবাইকে শান্ত হতে বললেন। ক্লাসরুম মুহূর্তেই নিস্তব্ধ হয়ে গেল। গুড মর্নিং এভরিওয়ান, সবাই একসঙ্গে উত্তর দিল, গুড মর্নিং স্যার। শিক্ষক মৃদু হেসে বললেন, আজ তোমাদের সঙ্গে একজন নতুন ফ্যাকাল্টি মেম্বারের পরিচয় করিয়ে দিতে এসেছি। যদিও গতকাল সকল ক্লাসে বলা হয়েছিল, তোমরা হয়তো ইতিমধ্যেই তার সম্পর্কে কিছুটা শুনেছ, তবুও তো পরিচয় করানো প্রয়োজন, তাই না? এখন সবাই শান্ত হয়ে তার সাথে পরিচয় হও। শিক্ষকের এমন শান্ত গলায় বলা কথাগুলো শুনে নীলাশার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। বেশি পিছনে থাকলে খুব একটা সমস্যা হয়তো হতো না, কিন্তু মাত্র বেঞ্চ পরেই বসেছে ওরা, তাই ভয়টা যেন একটু বেশি লাগছে। শিক্ষক সকলের দিকে একবার তাকিয়ে তার পাশে দাঁড়িয়ে থাকা মানুষটির দিকে ইঙ্গিত করলেন। উনি প্রফেসর জায়েদ মেহরাব চৌধুরী। নীলাশার বুকের ভেতরটাই কেউ যেন হাতুড়ি থেরাপি দিচ্ছে। প্রফেসর জায়েদ মেহরাব চৌধুরী, সকালের সেই লোক যাকে সে থাপ্পড় মেরেছে, ভার্সিটিতে প্রবেশের সময়ও যাকে সে অসভ্য ভেবেছে, সেই কিনা এখন তার সামনে দাঁড়িয়ে থাকা নতুন প্রফেসর। শিক্ষক এবার বললেন, প্রফেসর মেহরাব দীর্ঘদিন কানাডায় ইউনিভার্সিটি অফ টরন্টোর সঙ্গে শিক্ষকতা ও গবেষণার কাজে যুক্ত ছিলেন। সম্প্রতি তিনি দেশে ফিরে আমাদের বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টিতে যোগ দিয়েছেন। আজ থেকে তিনি তোমাদের নতুন শিক্ষক। তিনি নিয়মিত ক্লাস নেবেন। পুরো ক্লাসরুম করতালিতে ভরে উঠল। শুধু নীলাশা যেন নিজের শরীরের অস্তিত্বটাই ভুলে গেছে। তিথি ধীরে ধীরে তার কানের কাছে মুখ এনে ফিসফিস করলো, মামা তুই শেষ। শিয়ালের ডেরায় মুরগি হয়ে ঢুকেছিস, সহজে ছেড়ে দেবে বলে তো মনে হয় না। তার ওপর এখন রেগুলার ক্লাস নেবে। বাহ, সেই সেই মামা। নীলাশার এবারও কোনো উত্তর দিল না। তার চোখে শুধু সামনে। মেয়েরা এতক্ষণ সবার দিকে তাকাচ্ছিল। চোখ ঘুরিয়ে পুরো ক্লাসরুমটা একবার দেখে নিয়ে তারপর ধীরে ধীরে তার দৃষ্টি এসে থামল নীলাশার ওপর। নীলাশাও তাকিয়েছিল তার দিকেই, তাই মেহেরাব তাকাতেই দুজনের দৃষ্টি বিনিময় হলো। নীলাশার বুকের ভেতরটা ধুকপুক করতে লাগলো। লোকটার চোখে রাগ নেই, অভিমানও নেই, শুধু সেই অদ্ভুত শান্ত দৃষ্টি, যে দৃষ্টি ভার্সিটির গেটে ওকে অস্বস্তিতে ফেলেছিল। হঠাৎ জায়েদের ঠোঁটের কোণে খুব সামান্য একটা হাসি ফুটে উঠল। তা দেখে নীলাশার চোখ কপালে উঠে গেল। একবার মনে হচ্ছে লোকটা পাগল হয়ে গেছে, না হলে এমন পাগলের মতো হাসছে কেন? পরক্ষণে মনে হলো হয়তো সেই হাসি দিয়ে ওকে ওয়ার্নিং দিচ্ছে। ভার্সিটি বিভাগের শিক্ষকরা নিজেদের মতো আরও কিছু কথা বলে জায়েদের দিকে তাকালেন। তারপর মুচকি হেসে বললেন, তাহলে মিস্টার মেহরাব, আজকের ক্লাসটা আপনার ওপরেই থাকলো। আপনি নিজের মতো করে সবার সঙ্গে পরিচয় হন, এরপর ক্লাস নিয়েন। মেহরাব ভদ্রভাবে মাথা নেড়ে বলল, জি স্যার। শিক্ষক এবার পুরো ক্লাসের দিকে তাকিয়ে বললেন, আমরা আসছি এবার, কিন্তু
তোমরা কোনো বিশৃঙ্খলা করিও না। সবাই সবাই সহযোগিতা করবে। নতুন স্যার, তাই প্রথম কয়েকটা ক্লাসে তোমাদেরও একটু মানিয়ে নিতে হবে। সবাই একসাথে মাথা নেড়ে বুঝিয়ে দিল ওরা সাহায্য করবে। তা দেখে সন্তুষ্ট হলো শিক্ষক। এরপর অন্য দুই শিক্ষককে নিয়ে বেরিয়ে গেলেন। তারা বেরিয়ে গিয়ে দরজা বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গেই ক্লাসরুমের পরিবেশটা বদলে গেল। কয়েকজন আবার ফিসফিস শুরু করলো। কেউ কেউ নতুন স্যারকে কৌতূহলী চোখে দেখছে, আর মেয়েদের একটা বড় অংশের দৃষ্টি যে বোর্ডে নয়, একেবারে জায়েদের ওপর আটকে আছে, সেটা বুঝতেও কারো বিশেষ বুদ্ধির প্রয়োজন হলো না। জায়েদ অবশ্য সেসবের দিকে কোনো ভ্রুক্ষেপ করলেন না। ফাইলটা টেবিলের উপর রেখে সে ক্লাসের সামনে দাঁড়িয়ে একবার চারপাশে চোখ বুলিয়ে নিল। তারপর বলল, আমি তো আজ প্রথম ক্লাসে এলাম, তোমাদের ঠিকমতো চিনিও না কাউকে, তাই আজকে বরং একে অপরের সঙ্গে পরিচিত হই। আপনারা আমাকে চিনবেন, আমিও আপনাদের চিনে নেই। আগামীকাল থেকে নিয়মিত ক্লাস শুরু করব। সবাই খুশি হলো জায়েদের প্রস্তাবে, কিন্তু সেই প্রস্তাবের দিকে খেয়াল নেই তিথির। ও তো পুরো চোখ দিয়ে গিলে খাচ্ছে মেহেরাবকে। কতক্ষণ হাঁ হয়ে তাকিয়ে থেকে নীলাশার দিকে ঝুঁকে ফিসফিস করে বলল, কি হ্যান্ডসাম রে মামা, এক্কেবারে কড়া মাল। মেহুল মুখে হাত চাপ দিয়ে হেসে বলল, একদম, দেখে তো মনে হচ্ছে জিম করে। খোঁজ লাগাতে হবে বুঝলি, রোজ দেখতে যাব। নীলাশা এবার আরও চুপ থাকতে পারল না। বিরক্ত গলায় বলল, তোদের কি লজ্জা শরম বলতে কিছু আছে? তিথি চোখ গোল করে বলল, লজ্জা শরমের কি হয়েছে? সত্যি কথাই তো বলছি। মেহুলও হেসে ফেলল, আসলেই তো। আর তোর ভালো নাই লাগতে পারে, সেজন্য কি আমরা দেখব না? তুই তো আজকাল খুব সাধু হয়ে গেছিস। আমি তো সব সময় দেখব। ওই চোখ দুটো দেখেছিস? নীলাশার বুকের ভেতরটা হঠাৎ কেমন করে উঠল। সে অনিচ্ছা সত্ত্বেও একবার সামনে তাকালো। ঠিক সেই মুহূর্তে জায়েদের চোখেও যেন তার দিকেই ছিল। দুজনের একসঙ্গে চোখে চোখ পড়তেই নীলাশার সঙ্গে সঙ্গে চোখ সরিয়ে নিল। বাকিরা চুপচাপ থাকলেও ওরা কজন তো কথা বলছিলই, তাই না চাইতেও নজরটা ওদের দিকেই ছিল জায়েদের। কয়েক সেকেন্ড এভাবে কেটে গেল। যাওয়ার পর জায়েদ টেবিলের সামনে দাঁড়িয়ে বলল, চলুন তাহলে শুরু করা যাক। আমার নাম জায়েদ মেহরাব চৌধুরী। এর আগে কানাডার ইউনিভার্সিটিতে অফ টরন্টোর শিক্ষকতা ও গবেষণার সঙ্গে যুক্ত ছিলাম। সম্প্রতি দেশে ফিরে এই বিশ্ববিদ্যালয়ে যোগ দিয়েছি। তবে আপনাদের সঙ্গে আমার কাজটা যেন শুধু শিক্ষক শিক্ষার্থীর সম্পর্কের মধ্যে সীমাবদ্ধ থাকে, সেটাই চাই। তবে একটা কথা আগে থেকেই বলে রাখি, আমি কিন্তু ক্লাসের নিয়মকানুনের ব্যাপারে একটু বেশি কঠোর। পেছন থেকে কেউ একজন প্রশ্ন করল, স্যার কতটা বেশি কঠোর? না মানে খুব কি ভয় পাওয়ার মতো? জায়েদ ভ্রু তুলে সেদিকে তাকালো। তারপর মুচকি এসে বলল, সে তো আগামীকাল যখন ক্লাস নেব তখন থেকেই বুঝতে পারবেন। পুরো ক্লাসে হাসির শব্দে ভেসে উঠল। আবারও কয়েক সেকেন্ড চুপ থেকে জায়েদ এবার বলল, এখন আপনারা একে একে নিজেদের পরিচয় দিন, আর চাইলে নিজের সম্পর্কে দু একটা কথাও বলতে পারেন। সামনের বেঞ্চ থেকে প্রথম মেয়েটা উঠে দাঁড়ালো। স্যার, আমি মেহেরিন, বাসা ধানমন্ডি। একজনের পর একজন নিজেদের পরিচয় দিতে লাগলো। কেউ খুব গুছিয়ে কথা বলছে, কেউ আবার উঠে দাঁড়িয়ে নিজের নাম বলতেই লজ্জায় বসে যাচ্ছে। জায়েদ ধৈর্য ধরে প্রত্যেকের কথা শুনছেন, মাঝে মধ্যে ছোট্ট কোনো প্রশ্ন করছেন। ক্লাসরুমের অস্বস্তিটাও ধীরে ধীরে কেটে যাচ্ছে। তবে নীলাশার অস্বস্তি, সেটা একটুও কমছে না, বরং সময় যত যাচ্ছে ততই মনে হচ্ছে তার পালা যেন এগিয়ে আসছে। তিথি পাশে বসে মুচকি মুচকি হাসছে। নীলাশা ফিসফিস করে বলল, হাসছিস কেন? কিছু না। তিথি, আচ্ছা বাবা, হাসছি না। কিন্তু কয়েক সেকেন্ড পরেই আবার মুখ চেপে হাসলো মেয়েটা।
নীলাশা মনে মনে ঠিক করলো ক্লাস শেষে ওকে দেখে নেবে। এরপর একজন ছেলে নিজের পরিচয় দিয়ে বসে পড়তেই জায়েদ বলল, ওকে। পরের জন। নীলাশা নিজের খাতার দিকে তাকিয়ে রইল, যেন খাতার পাতায় খুব গুরুত্বপূর্ণ কিছু লেখা আছে। কিন্তু কিছুক্ষণ পর সামনে থেকে কোনো শব্দ না পেয়ে সে ধীরে ধীরে মাথা তুলল। দেখলো জায়েদ সরাসরি ওর দিকেই তাকিয়ে আছেন। নীলাশার বুক কেঁপে উঠল ভয়ে। লোকটার দৃষ্টিটা এখনো সকালের মতোই শান্ত, কিন্তু সেই শান্ত দৃষ্টির ভেতর যেন অন্য কিছু লুকিয়ে আছে। জায়েদ ধীর গলায় বললেন, মিস নীলাশা। নীলাশা জমে গেল। তিথি পাশ থেকে তার হাত চেপে ধরল। মেহুলের মুখের হাসিও মুহূর্তেই থেমে গেছে। নীলাশা শুকনো গলায় বলল, জি। জায়েদ এবারও ওর চোখের দিকে তাকিয়ে বলল, পরিচয় দেওয়ার পালাটা আপনার ছিল, কিন্তু আপনি তো মনে হচ্ছে অন্য জগতে ব্যস্ত। যাক, সমস্যা নেই, আপনার পরিচয়টা বরং আমি দিচ্ছি। নীলাশা কোনো উত্তর দিল না। জায়েদও কিছু বলল না, বরং ওর হাতে থাকা একটা কার্ড টেবিলের ওপর আলতো করে রাখল। নীলাশার চোখ সেই কার্ডের দিকেই যেতেই মুখের সমস্ত রং উধাও হয়ে গেল। তার আইডি কার্ড, কিন্তু ওর কার্ড তো গলায় ছিল। তাহলে লোকটার হাতে গেল কিভাবে? জায়েদ কার্ডটা হাতে তুলে নিয়ে বলল, মিস নীলাশা আবরার নিদ্রা, সেকেন্ড ইয়ারের ছাত্রী। সকালে ভার্সিটিতে প্রবেশের এত তাড় ছিল যে আইডি কার্ড পড়ে গেলেও তাতে খেয়াল ছিল না তার। একটু থামলো জায়েদ, তারপর একেবারে স্বাভাবিক গলায় বলল, 2-3 দিন জ্বরের কারণে ক্লাসে উপস্থিত ছিলেন না, তাই সকালে আসতে গিয়ে নিজের দোষ অন্যের ঘাড়ে চাপিয়ে। আর বলল না মেহরাব। থেমে গেল। ক্লাসের কয়েকজন এবার অবাক হয়ে একে অপরের দিকে তাকালো। তিথি তো প্রায় মুখ হাঁ করে বসে আছে। পেছন থেকে একজন ছাত্র হঠাৎ বলে উঠল, স্যার, আপনি তো আজকে এলেন, তাহলে নীলের সম্পর্কে এত কিছু জানলেন কিভাবে? জায়েদ এবার প্রথমবারের মতো একটু হাসলেন। হাতে ধরা আইডি কার্ডটা সামান্য উঁচু করে দেখিয়ে বলল, পরিচয়ের জন্য খুব বেশি গোয়েন্দাগিরি করতে হয়নি, এটাতেই সব পেয়েছি। আর বাকি রইল অসুস্থতার কথা, ওটা জেনেছি কোনো একভাবে। যাই হোক, আসুন নিয়ে যান এটা। নীলাশার বুকের ভেতরটা ধক করে উঠল। তিথি পাশ থেকে খুব আস্তে ফিসফিস করে বলল, যা, তোর যমদূত তোকে ডাকছে, গিয়ে নিয়ে আয় আইডি কার্ডটা। নীলাশা কোনো দিয়ে তিথিকে একটা ধাক্কা দিয়ে উঠে দাঁড়ালো। পা দুটো যেন হঠাৎ ভারী হয়ে গেছে। তবুও নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করে ধীরে ধীরে জায়েদের ডেস্কের সামনে গিয়ে দাঁড়ালো। জায়েদ কোনো কথা না বলে কিছুক্ষণ তাকিয়ে রইল নীলাশার দিকে। এরপর আইডি কার্ডটা ওর দিকে বাড়িয়ে দিয়ে ফিসফিস করে বলল, তুমি আমার সাথে কাজটা মোটেও ঠিক করনি অর্কিড। শুধুমাত্র তোমার জন্য এত ভালো একটা ভার্সিটি ছাড়তে হয়েছে আমাকে। যাই হোক, এসে যখন গেছি তখন তোমার সাথে আমার সময়টা বেশ ভালোই কাটবে মনে হচ্ছে। এতক্ষণ চর মারার কারণে ভয় পেলেও হুট করে অর্কিড ডাকটা শুনে ভ্রু কুঁচকে ফেলল নীলাশা। কিন্তু কিছু বলল না, শুধু অবাক হয়ে তাকিয়ে রইল। লোকটা অর্কিড কেন বলছে? এমন ফুলের নামে ডাকার মানে কি? সে কি আগে থেকে চেনে নাকি নাকি এর পেছনে অন্য কিছু আছে? আর ভাবার সময় পেল না নীল। জায়েদ এবার আইডি কার্ডটা পুরোপুরি ওর হাতে দিয়ে দিল। যান, বসুন। নীলাশা কার্ডটা হাতে নিল। এরপর শক্ত করে মুঠোয় চেপে ধরে কোনো উত্তর না দিয়েই নিজের ব্রেঞ্চের দিকে ফিরে গেল। তিথি ওর বসার আগেই কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলল, স্যার ফিসফিস করে কি বলল রে তোকে? নীলাশা ধপ করে নিজের জায়গায় বসে বলল, কিছু না। মেহুল সঙ্গে সঙ্গে বলল, কিছু না হলে তোর মুখ এমন লাল কেন? মনে হচ্ছে লজ্জা পেয়েছিস? নীলাশা আর কোনো উত্তর দিল না, কেবল সেই অর্কিড নামটা নিয়েই ভাবতে লাগলো। বিকেল 4টা বাজে। নিজের ঘরের বিছানায় গায়ে এলিয়ে শুয়ে আছে নেহা।
বিকেলের নরম আলোটা জানালার পর্দা ভেদ করে ঘরের মেঝেতে এসে পড়েছে। অলস একটা বিকেল কাটানোর চেষ্টা করছিল সে। ঠিক তখনই দরজা ঠেলে ঘরে ঢুকলো নীলাশা। পরনে এখনো কলেজের পোশাক। ঘরে ঢুকেই কাঁধ থেকে ব্যাগটা খুলে কোনো রকমই বিছানার উপর ছুঁড়ে ফেলে নিজেও দপ করে বিছানায় শুয়ে পড়লো। নীলাশার এমন হাল দেখে ভ্রু কুঁচকে তাকালো নেহা। মেয়েটার মুখটা কেমন গোমরা হয়ে আছে, চোখে মুখে বিরক্তি, ক্লান্তি, আর তার সঙ্গে মিশে আছে অদ্ভুত এক অস্বস্তি। নেহা ভ্রু কুঁচকে তাকালো, তারপর উঠে বসে বলল, ষাঁড়ের মতো এত লাফাচ্ছিস কেন? তোর আবার কি হলো রে? কিছু না আপু, একটা কথা বলার ছিল। বল। আগামীকাল তিথির বার্থডে। আমার ড্রেস রয়েছে, কিন্তু ওসব না ভালো লাগছে না। তোমার তো কত সুন্দর সুন্দর ড্রেস। তোমার বিদেশি বয়ফ্রেন্ড তো কত কিছু দেয়, আমাকে একটা দেবে তুমি? আমি পার্টিতে পরে যাব। নষ্ট হবে না আপু, সাবধানে থাকবো, আর ফিরে এসেই ভালো করে ধুয়ে শুকিয়ে একেবারে আয়রন করে দিব তোমাকে। বলো না আপু, দেবে? নেহা বিরক্তি হলো ওর কথায়, তবে মনে মনে পৈশাচিক হাসলো। আজ যা যা ও পড়তে পারছে, এই যে দামি দামি গহনা পরে ঢাকা শহরের বিখ্যাত সব রেস্টুরেন্টে গিয়ে নিজের মতো টাকা উড়ায়, এসব তো ওর জন্যই। একটা ড্রেস না হলে ওকে হাতে রাখবে কি করে? তাই মন না চাইলেও উপরে উপরে স্বাভাবিক থাকার মতো মুচকি এসে বলল, আচ্ছা নিস, দেব তোকে। আমার সব ড্রেস সামনে এনে দেব, তোর পছন্দ মতে বেছে নিস। নীলাশা খুশি হলো, এগিয়ে এসে নেহাকে জড়িয়ে ধরে বলল, তুমি সত্যিই ভালো আপু, ধন্যবাদ তোমাকে। হঠাৎ ওর জড়িয়ে ধরা নিয়ে বেশ রেগে যাবে নেহা। এক ধাক্কায় ওকে সরিয়ে ধরে সরিয়ে ধরে বলল, তোর কি মাথা ঠিক আছে নীল? বাইরে থেকে এসেছিস আর ঘামওয়ালা শরীরে আমাকে ধরলি? ড্রেসটা নষ্ট হবে না? নেক্সট টাইম এমন করবি না। আমি কিন্তু বরদাস্ত করব না। আর মেহুল তো ফোন করেছিল, বলল তুই নাকি আজ প্রথম ক্লাসটা শেষ করেই বেরিয়ে এসেছিস। তাহলে বাকি সময়টা কোথায় ছিলি? নীলাশা পাশ ফিরে বালিশে মুখ গুজে গম্ভীর গলায় বলল, কোথায় আর থাকবো? তুমি তো জানো আমার মন খারাপ হলে আমি কই যাই, সেখানেই ছিলাম। কথাটা শুনে নেহা মুখ ভেঙচি কাটল। তোরও আবার মন খারাপ হয়? তুই না মায়ের আদরের ধন, তা ঠিক, কি নিয়ে এত মন খারাপ শুনি? নীলাশ এবার বালিশ থেকে মুখ তুলল, কিছুক্ষণ চুপ করে থেকে আজকের পুরো ঘটনাটা একে একে খুলে বলতে শুরু করলো। ভার্সিটিতে নতুন প্রফেসর হিসেবে মেহেরাবের আসা, প্রথম দেখাতেই তাকে ভুল বোঝা, এরপর ক্লাসে মেহেরাবের অদ্ভুত শান্ত আচরণ, কিছুই বাদ দিল না সে। নিরাশা যতটা স্বাভাবিকভাবে ঘটনাগুলো বলে যেতে লাগলো, নেহার বুকের ভেতরটা ততই কেমন যেন কেঁপে উঠতে লাগলো। মনে মনে নিজেকেই 100টা গালি দিল সে। মেহেরাব যে নীলাশার ভার্সিটিতেই জয়েন করেছে, এই কথাটা তো একেবারেই মাথায় ছিল না তার। এত বড় একটা খবর ভুলে গেল কি করে সে? এক মুহূর্তের জন্য নেহার মনে হলো বুকের ভেতর থেকে কেউ যেন হঠাৎ করে কলিজাটা মুঠো করে চেপে ধরেছে। তবুও মুখে তার বিন্দুমাত্র প্রকাশ পেল না। নিজেকে যতটা সম্ভব স্বাভাবিক রেখে নেহা ধীর গলায় জিজ্ঞেস করলো, তা নতুন প্রফেসরের সঙ্গে ক্লাস ছাড়া আর কিছু হয়েছে? মানে এক্সট্রা কোনো কথা টথা? নীলাশা ভ্রু কুঁচকে ভাবতে লাগলো, তারপর হঠাৎ মনে পড়তেই বলল, হ্যাঁ, আর একটা স্পেশাল ব্যাপার হয়েছে। নেহার বুকটা ধক করে উঠল। কি? নীলাশা এবার একটু অস্বস্তি নিয়ে বলল, আমি না ওনাকে না জেনেই থাপ্পড় মেরেছি। কথাটা শুনেই নেহার চোখ কপালে উঠল। কি? কি করেছিস তুই? আরে আস্তে, চিৎকার করো না বলছি, চুপচাপ শুধু শুনে যাও। নীলাশা বিরক্ত হয়ে নেহার দিকে তাকিয়ে আবার বলতে শুরু করলো, আসলে তখন তো জানতামই না উনি আমাদের নতুন প্রফেসর, কিন্তু পরে এটা নিয়ে আমার বেশ ভয় হচ্ছিল। ভাবছিলাম লোকটা নিশ্চয়ই রেগে থাকবে, কিন্তু পরে যখন ক্লাসে এলো মনে হলো যেন
মানুষটাই বদলে গেছে। নেহা এবার আর কোনো কথা বলল না, শুধু চুপচাপ নীলাশার দিকে তাকিয়ে সবটা শুনতে লাগলো। নীলাশা নিজের অজান্তেই একটু গম্ভীর হয়ে গেল। সব তো ঠিক আছে, কিন্তু একটা বিষয় না তার মাথায় ঢুকলো না। কি? দেখো, সচরাচর আমরা কাউকে চড় মারলে সে নিশ্চয়ই রাগ করবে, না হয় কিছু বলবে, অন্তত একটা রিয়াকশন তো দেখাবে। অথচ উনি, কথাটা বলে একটু থামলো সে। তারপর নিচু গলায় বলল, কিন্তু জানো, উনি এসবের কিছুই করেনি। উল্টো ক্লাসে আসার পর যতবার আমার চোখে তার চোখ পড়েছে, ততবারই শুধু মুচকি হেসেছে। আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় কি জানো, আমার মনে হয়েছে লোকটা যেন সারাক্ষণ আমাকেই দেখছে। বেশ অস্বস্তি হচ্ছিল আমার, কিন্তু এসবে তার কোনো খেয়ালই নেই। নেহার মুখের স্বাভাবিক ভাবটা মুহূর্তেই মিলিয়ে গেল। যে ভয়টা সে পাচ্ছিল ঠিক সেটাই হয়েছে। মেহরাব তো জানতো নীল কোন ভার্সিটিতে পড়ে, তাই তো ও নিজেও সেটাতে জয়েন করেছে। কিন্তু প্রথম দিনেই এমন দেখা হওয়াটা ভালো লাগলো না নেহার। মনটা যাচ্ছে জুতা দিয়ে নিজের গালে নিজেই দুটো মারি। শালা, কোন ধান্দায় ছিলাম আমি? কেন আটকালাম না ওকে? ওহ গড! নিজের মনেই নিজেই বিড়বিড় করলো নেহা। কেমন প্যানিক অ্যাটাক হচ্ছে, পুরো শরীর ঘামছে ওর। তা দেখে ভ্রু কুঁচকে তাকালো নীল। নেহাপু, তোমার আবার কি হলো? ঠিক আছো তুমি? শরীর ঠিক আছে? নেহা কোনো মতে ওড়না দিয়ে নিজের মুখের ঘামটা মুছে বলল, সেরকম কোনো ব্যাপার নয়। আসলে আজ গরম তো, বাইরে কি রোদ, তাই গরম লাগছে বলে এমন হচ্ছে। কিন্তু তুমি তো আমার ঘরে নেই আপু, যে গরম লাগবে তোমার। এটা তো তোমার রুম, এসি চলছে তাহলে। নীলাশা ব্যাপারটা নিয়ে যতই অবাক, নেহার ভয় যেন আর তার চেয়েও কয়েকগুণ বেশি বাড়লো। তবে নেহা গরমের কথা বলল, তাই ওর ভয়ে শুকিয়ে যাওয়া মুখটা নীলাশা খেয়াল করলো না, বরং নিজের কথাতেই ডুবে থেকে আবার বলল, আরও একটা অদ্ভুত বিষয় হয়েছে জানো, লোকটা আমাকে অর্কিড বলছিল। এই কথাটুকু শুনেই নেহার বুকের ভেতরটা যেন হিম হয়ে গেল। মেহরাবের স্বভাব সে জানে। এই 3 বছরে বেশ ভালো করেই মেহরাবকে চিনে ফেলেছে নেহা। ওর এই অদ্ভুত শান্ত থাকা, চোখে চোখে রেখে মুচকি আসা, এসবের অর্থও নেহার অজানা নয়। আর এখন সেই মানুষটাই নীলাশাকে অর্কিড বলে ডাকছে। এটা মোটেও ঠিক নয়। এখনই কিছু একটা করতে হবে, আর সময় নেই। নীলাশা আরও কিছু বলতে যাচ্ছিল, কিন্তু ওকে কিছু বলতে না নেহার ধমকের সুরে বলে উঠল, যা এবার। নীলাশা থমকে তাকালো। কোথায় যাব? নিজের ঘরে যা, গিয়ে ফ্রেশ হ। সারাদিন ভার্সিটিতে ছিলি, এখনো এই পোশাক পরে পরে আছিস। যা আগে ফ্রেশ হয়ে নে। কিন্তু আমি তো। কোনো কিন্তু না, যা তো। আমাকে একা ছাড় এবার। নেহা প্রায় ঠেলে ঠুলেই নীলাশাকে বিছানা থেকে নামিয়ে দিল। নীলাশা বিরক্ত মুখে নেহার দিকে তাকিয়ে কিছু একটা বলতে চেয়েও শেষ পর্যন্ত বলল না। বিড়বিড় করতে করতে ঘর থেকে বেরিয়ে গেল। দরজাটা বন্ধ হতেই কয়েক সেকেন্ড স্থির হয়ে দাঁড়িয়ে রইল নেহা। তারপর দ্রুত বিছানার দিকে ফিরে এলো। মুখের হাসি ঠাট্টার ছিটে ফোঁটাও আর নেই। চোখে মুখে এখন স্পষ্ট দুশ্চিন্তা। তড়িঘড়ি করে বালিশের পাশ থেকে নিজের ফোনটা তুলে নিল নেহা। মেহরাব নীলাশার ভার্সিটিতে জয়েন করেছে, নীলাশাকে অর্কিড বলে ডাকছে। আর সবচেয়ে বড় কথা, নীলাশা তাকে থাপ্পড় মেরেছে, অথচ লোকটা রাগ না করে উল্টো মুচকি হাসছে। নেহার আঙ্গুল কাঁপতে কাঁপতে ফোনের স্ক্রিনে ছুটল। মনে হলো এখনই কাউকে জানানো দরকার, কারণ মেহরাবকে সে যতটা চেনে, এই মুচকি হাসিটা মোটেও স্বাভাবিক কোনো হাসি নয়। নেহার এক মুহূর্তও দেরি করল না। ফোনের স্ক্রিনে একটা নাম্বার খুঁজে বের করে দ্রুত কল দিল। বুকের ভেতরটা তখনও ধুকপুক করছে। মেহরাবের নামটা মাথার ভেতর ঘুরপাক খাচ্ছে বারবার। একবার রিং হতেই ওপাশ থেকে ফোনটা রিসিভ হলো। সঙ্গে সঙ্গে ভেসে এলো গম্ভীর বিরক্ত হওয়া একটা কণ্ঠস্বর।
কি হলো? এই অসময়ে কল করেছো কেন? আমি তোমাকে বলিনি সবসময় নিজের পছন্দ মতো কল করবে না? লোকটার রাগী গলা শুনে নেহা ভয় পেল। কয়েক সেকেন্ডের জন্য জিভটা যেন আটকে গেল, কথা বলতে পারল না সে। প্রায় কয়েক সেকেন্ড চুপ থেকে নিজেকে সামলে নিল সে। দেখো, আমি ইচ্ছে করে তোমাকে কল করিনি। এদিকে একটা বড় ঝামেলা হয়ে গেছে। প্লিজ একবার শোনো আমার কথাটা। নেহার এমন ভীতি কণ্ঠস্বরটা শুনে ওপাশের কণ্ঠস্বরটা এবার কিছুটা সতর্ক হলো। কি হয়েছে? আর তোমার কণ্ঠটা এমন কেন লাগছে? আর কিসের ঝামেলায় হওয়ার কথা বলছো? নেহা একবার দরজার দিকে তাকালো। নীলাশা ফ্রেশ হতে গেছে, ঘরে এখন সে একাই। তবুও নিজের সেফটির জন্য দরজা ভালো করে লক করা হয়েছে কিনা দেখে নিয়ে কণ্ঠটা নিচু করে বলল, মেহেরাব এসেছে। এস আর মেহেরাব এসেছে। এস আর ওপাশে কয়েক মুহূর্ত নীরবতা। নেহা সেই নীরবতার সুযোগে দ্রুত বলে গেল, তুমি তো জানো আমি নীলাশা সেজে প্রায় 3 বছর ধরে ওর সঙ্গে কথা বলি। সব মিলিয়ে এই 3 বছরে প্রায় 1 কোটি টাকার মতো দিয়েছে ও আমাকে। শুধু টাকা বলছি কেন, এত এত গিফট দিয়েছে যে সব গুণেও শেষ করা যাবে না। কিন্তু ও তো এসব আমাকে দেয়নি, দিয়েছে নীলাশাকে। মানে আমাকে নীল ভেবে। এসব শুনে ওপাশ থেকে একেবারেই নির্লিপ্ত গলায় উত্তর এলো, দিয়েছে তো কি হয়েছে তাতে? আমার বোন তোর আর এসব জানে না। আমার বোন তো আর এসব জানে না। তাহলে সমস্যা কোথায়? টাকা কি শেষ হয়ে গেছে? হলে আবার কোনো একটা অজুহাত দিয়ে মেহরাবের কাছে চাইবে। ও তো প্রেয়সীর জন্য জান কোরবান করতেও রাজি। তাহলে সমস্যা কোথায়? নেহা বিরক্ত হয়ে চোখ বন্ধ করলো। আরে বাবা, টাকা শেষ হবে কেন? এখনো যথেষ্ট টাকা আছে। তাহলে সমস্যা কি? টাকা যখন আছে তাহলে ফুর্তি করো। আমাকে কল করেছো কেন? লোকটার গলায় এবার বিরক্তি আরো স্পষ্ট। নেহা এবার সত্যি ঘাবড়ে গেল। কথাটা কিভাবে বলবে সেটাই যেন বুঝে উঠতে পারছে না। শুকনো একটা ঢোক গিলে কিছুক্ষণ চুপ করে থেকে অবশেষে বলল, তুমি হয়তো আমার কথাটা পুরোপুরি খেয়াল করনি স্যার। আমি বলেছি মেয়েরা বাংলাদেশে এসেছে। ওপাশ থেকে সঙ্গে সঙ্গে কোনো উত্তর এলো না। নেহা এবার আরও ধীরে বলল, আর জানো ও শুধু বাংলাদেশেই আসেনি, কানাডার ভার্সিটিটাও ছেড়ে দিয়েছে ও। এবার বোধ হয় ওই SR নামের লোকটা বুঝলো। পায়ে গলার স্বর বদলে গেল তার। কি বলছো তুমি নেহা? ঠিকই বলছি। শুধু তাই নয়, ও নীলের ভার্সিটিতে জয়েন করেছে আজ। আবার মেহেরাবকে তো আমি দেখেছি। হয়তো নীলও ওকে দেখেছে, কিন্তু ওই প্রথম দিকে 2-1 বার। কিন্তু সেই 3 বছর আগে দেখা একটা মুখ কি আর মনে থাকে? হয়তো নীলেরও মনে নেই। তাই আজ মেহেরাবকে থাপ্পড় মেরেছে নীল। ওপাশে কয়েক সেকেন্ড একদম নিস্তব্ধতা। এবার লোকটার গলায় আর আগের বিরক্তি নেই, বরং চাপা উত্তেজনা আর অবিশ্বাস স্পষ্ট। তুমি বলছো নীল মেহরাবকে থাপ্পড় মেরেছে, তবুও প্রথম দিনেই? নীল ভার্সিটিতে জয়েন করেছে। হ্যাঁ, শুধু তাই নয়, মেহরাব আজকে নীলকে অর্কিড বলে ডেকেছে, ঠিক যেমনটা আমাকে ডাকে। কথাটা বলেই থেমে গেল সে। কয়েক সেকেন্ড পেরিয়ে গেল। তারপর ওপাশ থেকে খুব ধীরে, আগের চেয়ে অনেক ঠান্ডা গলায় প্রশ্ন এলো, তুমি নিশ্চিত তো মেহরাব কি নীলকে দেখেই অর্কিড বলেছে? হ্যাঁ, নীল নিজে কিছুক্ষণ আগে আমাকে বলেছে। শুধু তাই নয়, আজ ক্লাসে ওর আচরণ নাকি অদ্ভুত ছিল। নীল ওকে থাপ্পড় মেরেছিল, অথচ মেহরাব রাগ করার বদলে শুধু মুচকি হেসেছে। আমার ভয় হচ্ছে স্যার, ধরা পড়ে যাব না তো এবার? ওপাশ থেকে এবার কোনো উত্তর এলো না। নেহা ফোনটা কানে চেপে ধরে অপেক্ষা করতে লাগলো। তারপর আচমকাই লোকটার গলা শুনতে পেল, নেহা। নীলকে এখন মেহরাবের কাছে থেকে দূরে রাখো। ওকে ভার্সিটিতে যেতে দেওয়া যাবে না। আপাতত আটকাও, বাকিটা আমি দেখছি। আর একটা কথা, মেহরাব কি তোমাদের বাসা চেনে? নেহার বুকের ভেতরটা কেঁপে উঠল। না, চেনে না, কিন্তু ওই ভার্সিটিতে তো
ও আছে, তাহলে ঠিকানা খুঁজে বের করতে কতক্ষণ? ঠিক তখনই বাইরে থেকে নীলাশার কণ্ঠস্বর ভেসে এলো। নেহা আপু, তোমার ঘরে আমার ব্যাগটা রয়ে গেছে, দরজাটা খোলো, ওটা নিতে হবে। চমকে উঠে দরজার দিকে তাকালো নেহা। তারপর ফোনের ওপাশের মানুষটার শেষ কথাটা কানে এলো। নীলাশাকে কিভাবে আটকাবে সেটা তুমি জানো, তবে এসবে একদম আমাকে জড়াবে না। হ্যাঁ মানছি, দুজনেই সবকিছু সমানভাবে নিয়েছি, কিন্তু তবুও আমাকে জড়াবে না এসবে। তবে আমি একলা ছাড়বো না। আপাতত নীলকে কিছু বুঝতে দিও না, আমি এদিক দেখছি কি করা যায়। আর আমার সঙ্গে এখন থেকে সাবধানে কথা বলবে। রাখছি। কলটা কেটে গেল। নেহা কয়েক মুহূর্ত ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে রইল। তারপর ধীরে ধীরে চোখ তুলে দরজার দিকে তাকালো। বাইরে দাঁড়িয়ে আছে নীলাশা। কিছু একটা সত্যি করতে হবে ওকে, কিছু জানানো যাবে না। আটকাতে হবে নীলকে, আটকাতে হবে। বিকেল 5টা পেরিয়ে গেছে অনেক আগেই। মেয়েরা ম্যানরের বিশাল ড্রয়িং রুমে একপাশে বসে ব্যবসার কিছু ফাইল দেখছিল সৈনী চৌধুরী। সামনে রাখা কাঁচের সেন্টার টেবিল জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে একের পর এক ফাইল, ল্যাপটপ আর কয়েকটা ইন্টেরিয়র ডিজাইনের ব্লুপ্রিন্ট। চৌধুরী গ্রুপ অফ ইন্টেরিয়ার্সের ঢাকার অভিজাত আবাসিক ও কমার্শিয়াল প্রজেক্টের জন্য বেশ পরিচিত একটি নাম। বিলাসবহুল ডুপ্লেক্স, পেন্ট হাউস, কর্পোরেট অফিস, 5 স্টার হোটেল কিংবা প্রিমিয়াম রেস্টুরেন্ট, ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী পুরো স্পেসের কনসেপ্ট থেকে শুরু করে 3D ভিজুয়ালাইজেশন, ম্যাটেরিয়াল সিলেকশন, লাইটিং, ফার্নিচার, সিলিং ডিজাইন এবং ফাইনাল এক্সিকিউশন সবকিছুর দায়িত্ব নেয় তাদের প্রতিষ্ঠান। ব্যবসাটার মূল দায়িত্বে আছেন 3জন: সৌরভ চৌধুরী, আলফাজ চৌধুরী আর সোহিনী চৌধুরী। সৌরভ মূলত কোম্পানির ফাইন্যান্স, ইনভেস্টমেন্ট এবং বড় ধরনের ব্যবসায়িক সিদ্ধান্তগুলো সামলায়। আলফাজ দেখেন পুরো ডিজাইনে ও প্রজেক্ট এক্সিকিউশনের দিকটা। ক্লায়েন্টের সঙ্গে বড় মিটিং, নতুন প্রজেক্টের কনসেপ্ট, আর্কিটেক্ট ও ডিজাইনারদের টিম পরিচালনা থেকে শুরু করে সাইটের কাজ ঠিকঠাক এগোচ্ছে কিনা এসবের বড় একটা অংশ দায়িত্ব তার ওপরেই। আর সোহিনী চৌধুরী দেখেন ক্লায়েন্ট ম্যানেজমেন্ট, ডিজাইন অ্যাপ্রুভাল এবং প্রজেক্টের ফাইনাল কোয়ালিটি কন্ট্রোল। বিশেষ করে যেসব প্রজেক্ট ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী ডিজাইনের পরিবর্তন আনতে হয়, সেই সব ফাইলে বেশিরভাগ সময়ই তার টেবিল ঘুরে যায়। আজও তেমনই কয়েকটা ফাইল জমে আছে তার সামনে। সবগুলো ফাইলেই কোনো না কোনো জায়গায় সোহিনী চৌধুরীর সিগনেচার প্রয়োজন। সেই সবের কাজই করছিলেন তিনি। ঠিক তখনই সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো আভিরা। এসেই কোনো কথা না বলে পেছন থেকে সোহিনী চৌধুরীর গলা জড়িয়ে ধরল মেয়েটা। তারপর গালে টুপ করে একটা চুমু দিয়ে গালটা মায়ের গালের সঙ্গে ঘষে দিল। আভিরার এমন আদরের কাণ্ডে সোহিনী চৌধুরীর মুখে আপনা আপনি মুচকি হাসি ফুটে উঠল। হাতে থাকা কলমটা টেবিলের উপর রেখে মেয়ের দিকে তাকিয়ে স্নেহভরা গলায় বললেন, হোয়াট হ্যাপেন্ড বেটা? আভিরা মায়ের গলা জড়িয়ে রেখেই বলল, নাথিং মম। এবার সোহিনী চৌধুরী ফাইল থেকে চোখ তুলে মেয়ের দিকে তাকালেন। তোমার পাপা এসেছে? না, এখনো আসেনি। তবে তোমার সাথে আমার কিছু কথা আছে মম। জাস্ট 5 মিনিটস প্লিজ মম। সোহিনী চৌধুরী ভ্রু কুঁচকে তাকালেন আবিরার দিকে। মেয়েটার মুখটা কেমন যেন ফ্যাকাশে লাগছে। তা দেখে তার বসে থাকতে ইচ্ছে করলো না তার। এক মুহূর্ত দেরি না করে নিজের কাজটা একপাশে সরিয়ে রেখে বসা ছেড়ে উঠে দাঁড়ালেন তিনি। তারপর সামনে দাঁড়িয়ে থাকা ছেলেটার দিকে তাকিয়ে বললেন, ফাইলগুলো নিয়ে গিয়ে গুছিয়ে রাখো ফাহিম, আমি পরে দেখে নিচ্ছি এসব। ফাহিম মাথা নেড়ে ফাইলগুলো হাতে তুলে নিয়ে বলল, ম্যাম, সবগুলোর কাজ তো শেষ হয়নি, তবুও কি
একসাথে রাখবো? হ্যাঁ, রেখে দাও। আর আজকের বাকি মিটিংগুলো একটু রিশিডিউল রিশিডিউল করে দিও। আর আমি আজ বসতে পারবো না। ওকে ম্যাম, আমি ক্লায়েন্টের সঙ্গে কথা বলে টাইমগুলো রিশিডিউল করে দিচ্ছি। গুড। আর খুব আর্জেন্ট কিছু হলে আমাকে জানাবে। আর সৌরভকে একবার কল করে বলে দিও যে বাড়িধারায় আজকে আমাদের টিম যাবে। এরপর বাকিটা ও যেন সামলে নেয়, বুঝলে? ওকে ম্যাম। ফাহিম ফাইলগুলো নিয়ে বেরিয়ে গেল। সোহিনী চৌধুরী দরজার দিকে একবার তাকিয়ে নিশ্চিত হয়ে নিলেন। এরপর আবিরাকে সঙ্গে নিয়ে নিজের বেডরুমে এসে বসলেন। কিন্তু ঘরে আসার পর থেকেই আবিরাকে যেন আরও চুপসে যেতে দেখাচ্ছিল। মেয়ের এই অস্বাভাবিক নীরবতাদের চোখ এড়ালো না তার। তাই ওকে টেনে নিয়ে নিজের পাশে বসিয়ে নরম গলায় জিজ্ঞেস করলেন, হোয়াট হ্যাপেন বেটা? তোমাকে এমন বিধ্বস্ত দেখাচ্ছে কেন? এনি প্রবলেম? আবিরা ফ্যাকাশে চোখে মায়ের দিকে তাকালো। এরপর কাপা স্বরে বলল, জিয়া আপু কল করেছিল মম। সোহিনী চৌধুরীর ভ্রু কুঁচকে গেল। হোয়াট? জিয়া? ও তো নেই। তাহলে ও কিভাবে কল করবে? দ্যাটস ইম্পসিবল। আমি মিথ্যে বলছি না মম। সত্যি জিয়া আপু আমাকে কল করেছিল, যদিও আমি কখনো দেখিনি তাকে। তার সম্পর্কে কিছু জানি না, কিন্তু তোমাদের মুখ থেকে যতটুকু শুনেছি সেই অনুযায়ী মনে হলো ওটা আসলেই জিয়া আপু। কিভাবে বুঝলে তুমি ওটা জিয়া? আবিরের গলায় এবার স্পষ্ট ভয়। তবুও কয়েক সেকেন্ড চুপ থেকে কথাগুলো গুছিয়ে নিয়ে বলল, আমি স্কুল থেকে ফিরেছি অনেকক্ষণ হলো, কিন্তু ফোনের চার্জ ছিল না বলে সেটা চার্জে দিয়ে দাদুর ঘরে গিয়েছিলাম। দাদুর পাশে কতক্ষণ ছিলাম জানা নেই, কিন্তু ঘরে এসে দেখি প্রায় 40টা মিসড কল। আননোন নাম্বার ছিল মম। তাই মনে হয়েছে হয়তো পাপা কল করেছে। তাই পাপার নাম্বারে কল করতেই পাপা বলল তিনি দেননি। আমাকে প্রয়োজন হলে নিজের ফোন থেকেই তো ফোন দিতে পারতো, তাই আমি আর ঘাটাইনি। এরপর বড় ভাইয়ের ঘরে গিয়ে দেখি ফোন ফেলে গেছে আজ ভার্সিটিতে। একটু থামলো আবিরা। একটা লম্বা শ্বাস নিয়ে আবার বলতে শুরু করলো। এমন সময় আবার কল এলো। যেহেতু বড় ভাইয়া ফোন ফেলে গেছে তাই ভেবেছি উনি, কিন্তু পরে যখন ফোন রিসিভ করলাম তখন দেখি একটা মেয়ে। আমি কিছু জিজ্ঞেস করার আগেই ও নিজেই নিজের পরিচয় দিল। আর এমন কিছু কথা বলেছে যেগুলো আমাদের ফ্যামিলি মেম্বার ছাড়া আর কারো জানার কথা না। আমার ভয় করছে মম। সোহিনী চৌধুরীর মুখের হাসি মুহূর্তেই মিলিয়ে গেল। কি বলেছে সে? আবিরা ফোনে জিয়া নাম বলা মেয়েটার সঙ্গে হওয়া কথোপকথনের প্রতিটা কথা মাকে খুলে বলল। মেয়ের কথা যত এগোতে লাগলো সোহিনী চৌধুরীর শির দ্বারা বেয়ে ততই ঠান্ডা একটা শিহরণ নেমে গেল। কিছুক্ষণ নিস্তব্ধ হয়ে বসে থেকে তিনি ধীর গলায় বললেন, কিন্তু এটা কিভাবে সম্ভব আবি? জিয়া তো আজ থেকে প্রায় 10 বছর আগেই মারা গেছে। তাহলে ও তোমাকে কল করবে কিভাবে? দেখো, কেউ হয়তো তোমার সঙ্গে প্র্যাঙ্ক করছে বেটা। জিয়ার ব্যাপারে কিছু তথ্য জেনে তোমাকে ভয় দেখানোর চেষ্টা করছে। অযথা এটা নিয়ে প্যানিক করো না। আবিরের সঙ্গে সঙ্গে মাথা নাড়ল। ওকে মম, তোমার কথাটা আমি বুঝতে পারছি। ধরলাম সে জিয়া আপু না, অন্য কেউ। কিন্তু সে যদি সত্যি অন্য কেউ হয় তাহলে জিয়া আপুর ব্যাপারে এত কিছু জানলো কিভাবে? শুধু জিয়া আপুর না, আমাদের ফ্যামিলির এমন কিছু বিষয়ও সে জানে যেগুলোর বাইরে কারো জানার কথা না। আবিরা একটু থেমে সোহিনী চৌধুরীর চোখের দিকে তাকালো। মাম, আমি পাপা, দাদু, ছোট ভাইয়া, বড় ভাইয়া সবাইকে চিনি। আমার যতদূর মনে পড়ে তোমরা কেউ আমাদের পারিবারিক বিষয়গুলো নিয়ে কখনো বাইরে আলোচনা করবে না। এখন কথা হচ্ছে, যদি বাইরে কোনো আলোচনা নাই হয় তাহলে একজন বাইরের মানুষ এত কিছু জানবে কিভাবে? সোহিনী চৌধুরী এবার কোনো উত্তর দিতে পারলেন না। গভীর চিন্তায় ডুবে গেলেন তিনি। আবিরের কথাগুলো
অস্বীকার করার মতো নয়, আবার বিশ্বাস করার মতোও নয়। জিয়া সেই 10 বছর আগেই মারা গেছে। তাহলে আজকে যে ফোন করলো, সে কিভাবে নিজেকে জিয়া বলে দাবি করেছে? ভাবনায় পড়ে গেলেন তিনি। কিছুক্ষণ পর আবিরা ধীরে ধীরে মায়ের কোলে মাথা রেখে শুয়ে পড়ল। সোহিনী চৌধুরী মেয়ের চুলে হাত বুলিয়ে দিতে আবিরা নিচু গলায় বলল, মম, একটা কথা জিজ্ঞেস করব? সোহিনী চৌধুরী কিছুক্ষণ চুপ থেকে বললেন, বলো। আবিরা কয়েক সেকেন্ড নীরব রইল। তারপর খুব ধীরে ধীরে প্রশ্ন করলো, আচ্ছা মম, পাপা কি সত্যি খুনি? হুট করে এমন কথা শুনে সোহিনী চৌধুরীর হাতটা মেয়ের চুলের ওপর থেমে গেল। কিন্তু আবিরা থামল না। গলার স্বর আরো নিচু করে বলল, আমি তো দাদুর কাছে শুনেছি প্রায় 4-5 দিন পাপাকে পুলিশ জেলখানায় কাটাতে হয়েছে। কিন্তু সেদিন যে খুনগুলো হয়েছিল, সেগুলো কি সত্যি পাপা করেছিলেন, নাকি কেউ মিথ্যে অভিযোগ দিয়ে পাপাকে ফাঁসিয়েছিলেন মম? সোহিনী চৌধুরীর চোখের দৃষ্টি ধীরে ধীরে স্থির হয়ে গেল। অতীতের সেই ভয়াবহ রাতটা যেন মুহূর্তের মধ্যে তার চোখের সামনে ফিরে এলো। কি বলবে ভেবে পেলেন না তিনি। তাই কিছুক্ষণ পর খুব শান্ত অথচ ভারী গলায় বললেন, আমি জানি না বেটা। আবিরা মাথা তুলে মায়ের দিকে তাকালো। সোহিনী চৌধুরী ধীরে ধীরে বললেন, সেদিন আমি হাসপাতালে ছিলাম। হ্যাঁ, ওই দিন রাতে আমি ওদের সঙ্গে ছিলাম। কিন্তু যখন হামলা হলো, তখন আমিও আহত হয়েছিলাম খুব। এরপর একটা সময় আমি সেন্সলেস হয়ে যাই। যখন জ্ঞান ফেরে, তখন নিজেকে হাসপাতালের বেডে পাই। একটু থেমে মেয়ের মাথায় হাত রাখলেন তিনি। তারপর কি হয়েছিল, কিভাবে হয়েছিল, তার কিছুই আমি জানি না। আবির আর কোনো প্রশ্ন করলো না সোহিনী চৌধুরীকে। ঘরের নীরবতা যেন হঠাৎ করেই ভারী হয়ে উঠল। সোহিনী চৌধুরী চুপচাপ মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলেন, অথচ তার নিজের মাথার ভেতর তখন আবিরের করা প্রশ্নগুলোই বারবার ঘুরপাক খাচ্ছে। জিয়া কি সত্যি আবিরাকে কল করেছিল, নাকি সত্যি কেউ জিয়ার পরিচয় ব্যবহার করে তাদের পরিবারের ভেতরের কোনো গোপন সত্য খুঁজে বের করার চেষ্টা করছে? কিন্তু তাই যদি হয়, তাহলে বাইরের কেউ এত কিছু জানবে কিভাবে? তার ভাবনার মাঝে হঠাৎ বাহিরে গাড়ির শব্দ ভেসে এলো। বাড়ির সামনে এসে থামলো পরিচিত একটা গাড়ি। আবিরের সঙ্গে সঙ্গে মায়ের কোল থেকে মাথা তুলে বসলো। পরক্ষণেই মুখটা কিছুটা উজ্জ্বল হয়ে উঠল। তার বড় ভাইয়া এসেছে। আমি যাই মম। সোহিনী চৌধুরী মুচকি হাসলেন। এরপর ওর কপালে একটা চুমু দিয়ে বললেন, যাও, তবে এসবের কিছুই কাউকেই বলবে না। মেহেরাব, সোহরাব, তোমার পাপা, দাদু কাউকে নয়। আমি দেখছি কি করা যায়, কেমন? আবিরা মাথা নেড়ে সায় জানিয়ে ছুটে বেরিয়ে গেল। সোহিনী চৌধুরী মেয়ের চলে যাওয়ার দিকে তাকিয়ে রইলেন কিছুক্ষণ। তারপর ধীরে ধীরে তার মুখের হাসিটুকু মিলিয়ে গেল। মনের ভেতর আবারও ফিরে এলো আবিরের সেই প্রশ্ন, পাপা কি সত্যি খুনি? চলবে? নেক্সট পার্টের জন্য কমেন্ট করবেন প্লিজ।